আসসালামু আলাইকুম। কিভাবে তুমি মাত্র 1 সেকেন্ডে অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার নির্ণয় করে ফেলতে পারবা এবং পুরো কনসেপ্টটাকে খুব সুন্দর করে মনে রাখতে পারবা সেইটাই দেখাবো এই ভিডিওতে। তোমাদের সাথে আছি আমি রসায়ন ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে। তো চলো কথা না বাড়ে আমরা আমাদের লেকচারে চলে যাই। আমি অবশ্যই তোমাদেরকে ট্রিক্স শেখাবো, কিন্তু তার আগে তোমার কনসেপ্টটা খুব ভালো করে জানতে হবে এবং অবশ্যই কনসেপ্টটাকে খুব সহজ করে দেখাই দিব, তোমার কাছে খুব মজা লাগবে আশা করি। তো এখন খেয়াল করো, এইখানে আমরা HCl কে সারা জীবন অ্যাসিড হিসেবে চিনে আসছি। এই অ্যাসিড, এ নিয়ে কোনো আপত্তি নাই। এবং পানি হচ্ছে একটা উভধর্মী পদার্থ, এবং পানি যখন কোনো একটা অ্যাসিডের সাথে থাকে তখন সে কি হিসেবে কাজ করে? ক্ষার হিসেবে। তার মানে এখানে এই পানিটা হচ্ছে ক্ষার এবং HClটা হচ্ছে অ্যাসিড বা অম্ল। তো এখান থেকে তুমি খেয়াল করো যে অ্যাসিড কি করবে? ব্রনস্টেড-লাউরির মতবাদ অনুযায়ী অ্যাসিড সাধারণত একটা H+ দান করবে। তো HCl কি করবে? পানিকে একটা H+ দিবে। এখান থেকে H+ এখানে চলে আসবে, তাহলে পানি তখন কি হয়ে যাবে? H3O+। এবং যেহেতু এখান থেকে হাইড্রোজেন চলে গেছে, শুধুমাত্র কি বাকি রয়ে গেছে? Cl-। কি মাইনাস? Cl-। এখন ব্যাপারটা খেয়াল করো যে এইখানে আসলে কি দাঁড়াইছে। এখন দেখো তো, আমাদের এই যে H3O+ যে আছে তার কাছে একটা অতিরিক্ত H+ আছে না? সাধারণত পানির কিরকম থাকার কথা? H2+ হিসেবে থাকার কথা, কিন্তু এখানে একটা অতিরিক্ত কি আছে? H+ আছে। যখন তোমার কাছে প্রয়োজনের অতিরিক্ত টাকা থাকে তখন তুমি কি করো? নর্মালি দান করে দাও, ঠিক আছে? প্রয়োজনের অতিরিক্ত, এটা আমি সেভও করতেছি না, অথবা দেখা যাইতেছে এটা আমার কোনো কাজেও লাগতেছে না, সুতরাং এটা আমি কি করবো? এখন দান করে দিব। তো খেয়াল করো যে H3O+ যে আছে সে নর্মালি ধরো H2O+H+, অথবা অন্য কাউকে দিয়ে দিতে পারে। যদি আমরা এই বিক্রিয়াটা এইভাবে আরো সুন্দর করে লিখি, কিরকম হবে? ধরো H3O++NH3। তো এখানে সে NH3 কে একটা H+ দিয়ে দিতে পারে, তখন NH3 কি হবে? NH4++H2। এখন দেখো এখানে মূল ব্যাপারটা যেটা, সেটা খেয়াল করো যে H3O+ এখন চাইলে একটা H+ দিতে পারতেছে, যে কাউকে কি করতে পারতেছে? একটা H+ দিতে পারতেছে। তো আমরা ব্রনস্টেড-লাউরির মতবাদ অনুযায়ী কি জানি? যে অ্যাসিড কি করতে পারে? আমাদের H+ দান করতে পারে। কিন্তু আমাদের পানি তো ছিল ক্ষার, H3O এখন কি হয়ে গেছে? অ্যাসিড হয়ে গেছে, কারণ তার ওইখানে একটা H+ এক্সট্রা আছে, ঠিক আছে? যেহেতু তার এখানে এক্সট্রা H+ আছে, তাকে কি বলবো আমরা? অ্যাসিড বলবো। কিন্তু এটা কোনো রেগুলার অ্যাসিড না, এটা হচ্ছে একটা অনুবন্ধী অ্যাসিড। কি অ্যাসিড? অনুবন্ধী অ্যাসিড। এটা কই থেকে আসছে? এই ক্ষার থেকে আসছে। এই অনুবন্ধী অ্যাসিডটা কোথা থেকে আসছে? অনুবন্ধী অ্যাসিডটা এই ক্ষার থেকে আসছে, ঠিক আছে? আশা করি এইটুকু ক্লিয়ার। এখন খেয়াল করো, আমরা এইটুকু মুছে দিয়ে যদি এখানে আমরা ক্লোরিনের ব্যাপারটাকে একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে ক্লোরিনের ব্যাপারটা যদি আমরা আনি, এই যে Cl-, তো দেখো Cl- আছে এইখানটাতে। এই Cl- সে চাইলে একটা H+ গ্রহণ করতে পারে। এটা ফকির হয়ে বসে আছে, H+ গ্রহণ করে কি হয়ে গেল? HCl হয়ে গেল। দেখো এই Cl- আগে কোথায় ছিল? একটা অ্যাসিডের মধ্যে ছিল। এখন সে নিজে কার মতো আচরণ করতেছে? ক্ষারের মতো, কারণ একমাত্র ক্ষারই তো কি করতে পারে? H+ গ্রহণ করতে পারে। তাহলে এখন Cl- কিসের মতো আচরণ করতেছে? ক্ষার। তো এখন দেখো এই ক্ষারটা আসছে কোথা থেকে? এই অ্যাসিড থেকে। এই জন্য এটাকে বলবো আমরা কি ক্ষার? অনুবন্ধী ক্ষার। কি ক্ষার বলবো এটাকে? অনুবন্ধী ক্ষার। এবং এখানে খেয়াল করো যে পানি একটা ক্ষার এবং H3 একটা তার অনুবন্ধী অ্যাসিড, এদেরকে একসাথে কি বলা হয়? অনুবন্ধী যুগল, ঠিক আছে? তো এখন আশা করি তুমি বুঝতে পারছো যে অনুবন্ধী অ্যাসিড ক্ষার কারা। এখন কিভাবে নির্ণয় করবা সহজে সেটা দেখাবো, চলো দেখো সহজে কিভাবে বের করা যায়। এখন এখানে খেয়াল করো, আসলে পানি কখন অনুবন্ধী অ্যাসিড হইল, ক্ষার থেকে কখন অ্যাসিড হইল? যখন সে একটা H+ গ্রহণ করছে। কি করছে? একটা H+ গ্রহণ করছে। সহজভাবে বললে H+ একটা বাড়লে, H+ একটা বাড়লে অনুবন্ধী অ্যাসিড, আর H+ একটা কমলে অনুবন্ধী ক্ষার। সহজ কথা।
একটা H+ বাড়লে অনুবন্ধী অ্যাসিড, একটা H+ কমলে অনুবন্ধী ক্ষার। খেয়াল করো এখানে যে HCl ছিল সে কিন্তু অ্যাসিড ছিল, এখান থেকে একটা H+ কমে গেছে, H+ কমে গিয়ে কি আছে শুধু Cl-। তো একটা H+ কমলে কি হয় অনুবন্ধী ক্ষার, তার মানে এটা কি হয়ে গেছে অনুবন্ধী ক্ষার হয়ে গেছে। আবার এই যে H2O এটা কি ছিল ক্ষার ছিল, এখানে একটা H+ বেড়ে গেছে, H3O+ হয়ে গেছে, তখন সে কি হয়ে গেছে অনুবন্ধী অ্যাসিড হয়ে গেছে। এটা গেল থিওরিটিক্যাল কথাবার্তা। আমরা কিছু কোয়েশ্চেন্স দেখি। যেমন আমাকে যদি বলে OH- এর অনুবন্ধী অ্যাসিড, এখন অনুবন্ধী অ্যাসিড কিভাবে হয়, একটা H বাড়লে OH- এর সাথে আরেকটা কি আসবে H+ আসবে, কারণ একটা H+ বাড়লেই তো অনুবন্ধী অ্যাসিড হয়। তাহলে এটার অনুবন্ধী অ্যাসিড আমি কিভাবে বের করব, এখানে একটা হাইড্রোজেন দিব বাড়তি, তাহলে কি হবে H আর একটা H আসলে H2O, তাহলে এটা কি হবে পানি হবে। ঠিক আছে। আবার যদি বলে যে পানির অনুবন্ধী, ধরো H2O এর অনুবন্ধী ক্ষার, পানির অনুবন্ধী ক্ষার, তাহলে পানি থেকে কি হবে একটা হাইড্রোজেন কমবে, কারণ আমরা বলছি কি একটা হাইড্রোজেন কমলে অনুবন্ধী ক্ষার হয়, তার মানে ওইটা হবে কি OH-। আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন একটু আগে যে বিক্রিয়াটা দেখালাম ওই বিক্রিয়াটা আবার একটু লিখি, দেখো H3O+ প্লাস NH3, এইখান থেকে কি হইতেছে দেখো H3O+ প্লাস NH3, একে একটা H+ দিতেছে, তাহলে কি হবে NH4+ প্লাস H2। তা এখন দেখো এইখান থেকে একটা H+ এখানে যাইতেছে, তাহলে এই যেহেতু H+ গ্রহণ করতেছে কি হবে ক্ষার, আর H3O যেহেতু H+ দিতেছে ও কি হবে অ্যাসিড। এখন খেয়াল করো এই যে H+ দেওয়ার পরে পানি কি হয়ে গেছে H2 হয়ে গেছে না, তাহলে এখান থেকে এখানে কি হয়েছে একটা H+ কমে গেছে, তাহলে অনুবন্ধী ক্ষার কোনটা হবে, যার H+ কমে সে অনুবন্ধী ক্ষার, আর যার H+ বাড়ে সে অনুবন্ধী অ্যাসিড। তাহলে দেখো NH3 থেকে একটা H+ বাড়ছে না, তাহলে কি হবে অনুবন্ধী অ্যাসিড। আর এখানে দেখো H3O থেকে একটা H+ কমছে না, তাহলে কি হবে অনুবন্ধী ক্ষার। এতটাই সহজ। ঠিক আছে, একেবারে এতটাই সহজ। এখন তোমাকে যদি আরো প্রশ্ন করে, ধরো HSO4-, বুঝতে পারছো, অথবা H2SO4, এইগুলা নিয়ে যদি নানান ধরনের প্রশ্ন করে, যেমন H2SO4 এর অনুবন্ধী ক্ষার কোনটা, H2SO4 এর অনুবন্ধী ক্ষার হবে, তার মানে কি একটা হাইড্রোজেন কমবে, তাহলে HSO4-। এখন যদি বলে HSO4 এর মাইনাসের অনুবন্ধী ক্ষার কোনটা, অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষার হইলেই একটা হাইড্রোজেন কমবে, কি হবে একটা হাইড্রোজেন কমবে, তাহলে এখানে আরেকটা হাইড্রোজেন কমে কি হবে SO4-, সহজ কথা। আবার এখানে মনে রাখবা যে এই HSO4- এটা হচ্ছে একটা উভধর্মী পদার্থ। কি ধর্মী পদার্থ, HSO4- উভধর্মী পদার্থ। এই যে এই অনুবন্ধী অ্যাসিড ক্ষার মতবাদ থেকে তুমি কিভাবে উভধর্মী পদার্থ শনাক্তকরণ করবা সেইটা একটু তোমাকে দেখাই দিই। ঠিক আছে, কিভাবে তুমি উভধর্মী পদার্থ শনাক্তকরণ করতে পারো, যেমন খেয়াল করো HSO4-, এখানে একটা হাইড্রোজেন আছে, সে চাইলে এই H+ কে ত্যাগ করতে পারে, তাহলে এই H+ যদি সে ত্যাগ করে ফেলে -H+, তাহলে কি হবে SO4-, তাহলে দেখো এখানে H+ ত্যাগ করছে, ঠিক আছে, ত্যাগ করে কি সে পরিণত হয়েছে অনুবন্ধী ক্ষারে। আবার দেখো সে যদি H+ গ্রহণ করে +H+, তাহলে কি হবে H2SO4, H2SO4 মানে কি সে কিসে পরিণত হয়েছে অনুবন্ধী অ্যাসিডে। তার মানে এই পদার্থটা কি একটা উভধর্মী পদার্থ, মানে এই আয়নটা হইতেছে একটা উভধর্মী আয়ন। কি আয়ন, উভধর্মী আয়ন। আশা করি অনুবন্ধী অ্যাসিড ক্ষার তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্টের ব্যাপারটা। আর একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে সবসময় মনে রাখবা যে কোনো অ্যাসিড যদি সবল হয়, অ্যাসিড সবল হলে অনুবন্ধী ক্ষার দুর্বল। তাহলে কি হবে, আমাদের যদি অ্যাসিড দুর্বল হয় হলে অনুবন্ধী ক্ষার সবল। ক্ষারের ক্ষেত্রেও একদম সিমিলার কথাবার্তা, যে আমাদের যদি
ক্ষার সবল হয়, ক্ষার সবল হলে অনুবন্ধী অ্যাসিড দুর্বল। আর আমাদের যদি কি হয়, ক্ষার দুর্বল হলে অনুবন্ধী অ্যাসিড সবল। এই যে ব্যাপারটা একেবারে খুবই সিম্পল। এই জিনিসটা দেখলেই তোমার অনুবন্ধী অ্যাসিড ক্ষার নিয়ে যত কনফিউশন আশা করি একেবারে অ্যাডমিশন পর্যন্ত ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। এই ভিডিওটা একাডেমিক অ্যাডমিশন সব জায়গার জন্য যথেষ্টই উপযোগী।